কি রে, কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো। তোরা কেমন আছিস? ভালো। সে যে গেলি আর খবর নিলি না। আগে বল বাকিগুলো কই? আসিতে আছে। আরে ওই তো এসে গেছে। পার্থ, শাওন, তৌফিক ওরা এসেছে? কিরে কেমন আছিস তোরা? ভালোই। তোর কি অবস্থা? ভালোই। তো বল, বিয়ে বাড়িতে কেমন খাইলা? আর বলিস না ভাই, এত ক্রাশ খেয়েছি যে মনে হয় না জন্মের পর সব মিলে এত খাবার খাইছি। দূর বেটা, কি বলিস? আরে ভাই সত্যি বলছি। তো মাইয়া পড়াস নাই? পড়াতে গেছিলাম কিন্তু আবার কিন্তু কিসের? মানে যাকে পছন্দ হয়েছিল পড়াতে গেছিলাম, তার সম্পর্কে খোঁজখবর লাগাইতে গিয়ে শুনি সে আমার দূর সম্পর্কে খালা লাগে। সবগুলোই হাসতে লাগলো। হাসিস কেন? তোর অমর কীর্তির জন্য। আবারও তারা হাসতে লাগলো। মজা নিতেছ? নাও, সময় আমারও আসবে। আসলে বলিস। ওহ, ভালো কথা মনে পড়ছে। কি? আজকে কিন্তু লতিফ স্যার ক্লাস টেস্টের খাতা দেবে। কি? পার্থ, তুই চমকে উঠলি কেন? ভাই আমি আর ক্লাস করব না। তোর আবার কি হলো? কতদিন পর আসছিস, ক্লাস তোকে করতেই হবে। আরে ভাই আমাকে আটকেস না, নইলে আজ হসপিটালে ভর্তি হতে হবে। দূর, তোর ফাজলামি রাখ, চল ক্লাসে। ওরা আমাকে ধরে নিয়ে গেল। আমার তো ভয়ে ভিতর দিয়ে চলছে, কারণ পরীক্ষার খাতায় যা লিখে আসছে ওই দিন ভাবতেই কান্না পাচ্ছে। যাই হোক, ক্লাসে ঢুকলাম। কিছুক্ষণ পর স্যার প্রবেশ করলো, আর ভয়ের গতি আরও বেড়ে গেল। কিছুক্ষণ পর স্যার সবাইকে রোল কল করে খাতা দেওয়া শুরু করলো। আমার রোল ডাকলো, আমি উঠে দাঁড়ালাম। বাহ বাহ, ব্রিলিয়ান্ট স্টুডেন্ট যে হাজির দেখা যাচ্ছে। আমি অবাক হয়ে গেলাম, এর আগে তো কোনোদিন কোনো স্যার এই কথাটি বলেনি। তাহলে কি উত্তর ঠিকঠাক হয়েছিল নাকি? ধন্যবাদ স্যার। চুপ বেয়াদব, খাতায় এসব কি লিখছ? চুপ করেই আছি আমি। যা, ক্লাস থেকে বের হয়ে যা। আমি ক্লাস থেকে চলে আসলাম। আপনারা বুঝেননি তো আসলে কারণটা কি, খাতায় কি এমন লিখেছি যে আমাকে বের করে দিল। এখন বলছি। তার আগে একটা গাছের নিচে বসলাম। এখন বলছি, কারণ ওই দিন একটা প্রশ্ন আসছিল, মাদার অফ হিউম্যানিটি কাকে বলা হয়। আমি উত্তর খুঁজে পাচ্ছিলাম না, তাই বানিয়ে লিখেছিলাম উত্তর। উত্তর এমন ছিল, স্যার মাদার অফ হিউম্যানিটি কাকে বলে তা তো জানি না, কিন্তু ফাদার অফ দ্য হিউম্যানিটি আপনাকেই বলা যায়, কারণ আপনি আপনার মেয়ের কোনো খোঁজ খবর রাখেন না। সে কি করে, কোথায় থাকে, কিছুই খোঁজ রাখেন না। গত 14 ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে আমি দেখেছি আপনার মেয়েকে একটা ছেলের সাথে চিপকে চিপকে কি যেন করছে। কি করতে পারে স্যার, বুঝি নেন। ওই দিন দেখে আমারই চলছিল, মন চাচ্ছিল কষে থাপ্পড় মারি, কিন্তু আপনার মেয়ের মায়াবী সুন্দর মুখখানা দেখে কিছুই বলতে পারি নাই, তাই বাসায় চলে যাই। কিন্তু স্যার আপনি তো কিছুরই খোঁজখবর রাখেন না। আপনি জানেন আপনার মেয়ে ভদ্র, সুশীল, শান্তশিষ্ট, লেজ বিশিষ্ট, তাই আপনাকে ফাদার অফ হিউম্যানিটি বলা উচিত। কারণ আপনার মতো যদি সবার বাবাই হতো, সবার না আমার আব্বু হলেই হতো, আমি যে কি করতাম আমিও জানি না। এই ছিল এর উত্তর। আমি আবার অধিক সৃজনশীল মেধাবী অধিকারী তো, তাই কোনো প্রশ্নের উত্তর না দিয়ে পরিষ্কার হল থেকে বের হয় না। যাই হোক, একা বসে আছি, হঠাৎ একটা মেয়ে আসলো। আমি তো দেখে হা হয়ে গেলাম, সেরকম একটা ক্রাশও খেলাম। আহারে। এই যে মিস্টার, বলেন। আপনি আমাকে কোথায় দেখছেন? আপনাকে আমি মাত্রই দেখলাম, আর সেরকম একটা ক্রাশ খেলাম। তাহলে আমার আব্বুকে কি বলছেন আপনি? আপনার আব্বুটা কে? যে আপনাকে ক্লাস থেকে বের করে দিছে সে। ও, আপনি ওনার মেয়ে? তা আপনার নামটা কি? আপনি আমাকে কোথায় দেখছেন, কার সাথে কি করছি? আরে রাগ করেন কেন, আমি তো জাস্ট প্রশ্নের উত্তর দিচ্ছি। ওইটা প্রশ্নের উত্তর হলো? কি করবো, আমি তো জানতাম না। তো বাংলাদেশে আছেন কেন? কি জানি কেন আছি, একটু বলেন না। মাদার অফ হিউম্যানিটি কাকে বলে? জেনে নিয়েন, আর হ্যাঁ, এই কাজ আর করবেন না। এসব বলে হাঁটা শুরু করলো। আরে নামটা বলেছেন আপনার? হুর, কিছুই বললো না, চলে গেল। ওই পাঠক ভাইয়া বোনেরা, আপনারা যদি জানেন তাহলে উত্তরটা দিন। মেয়েটিও গেল, সাথে সাথে হারামি বন্ধুগুলো হাজির হয়ে গেল। কি রে, ওই আপু তোর কাছে কি? আপু মানে? উনি তো আমাদের 2 বছরের সিনিয়র। শালা মজা করস কেন, দেখতে মনে হয় 9-10-এ পড়ে। হুর হালা, উনি অনার্স ফাইনাল ইয়ারে পড়ে। বন্ধু, প্রেমে পড়ে গেছি তো। কার, ওই মেয়ের? হুম। ভুলেও না,
ওই মেয়ের যে রাগ, তোর মায়ের আলু ভর্তা বানায় ফেলবে। ওর জন্য আমি আলুর ভর্তা কেন, ডালের ভর্তা হইতে রাজি আছি। হইছে হইছে, চল এখন বাসায় যাই। সবাই বাসার উদ্দেশ্যে চলে গেলাম। সবাই বাসায় চলে গেল, আমি আমার বাসায় গেলাম। আম্মু, আম্মু, কি হয়েছে, চিল্লাস কেন? ক্ষুধা লাগছে। তো ফ্রেশ হয়ে আয়, খাবার দেই। জলদি দাও, আগে খেয়ে নেই। না, আগে ফ্রেশ হয়ে আয়। ধুর, ভালো লাগে না। আমি রুমে আসলাম, তারপর ফ্রেশ হতে ওয়াশরুমে প্রবেশ করলাম। আমার পরিচয়টা দিয়ে নেই। আমি সুমন, এবার অনার্স 2য় ইয়ারে পড়ি। আর কিছু জানার আছে বলে তো মনে হয় না। ফ্রেশ হয়ে খেয়ে রুমে শুলাম। আমার আবার অভ্যাস আছে, শুলেই ঘুমিয়ে পড়ি, তাই ঘুমিয়ে গেলাম। বিকেলে কল আসলো। কোথায় তুই? ঘুমোচ্ছি। আয় আড্ডাখানায় আয়। আসতেছি। তারপর ঘুম থেকে উঠে সোজা আড্ডাখানায় চলে গেলাম। এতক্ষণ লাগে? বল, কি বলবি? পাত্র গার্লফ্রেন্ডের বিয়ে। কি? হুম। পার্থ কোথায়? বাসায় কষ্ট আছে। তাহলে তোরা এখানে কি করিস? চল পার্থর বাসায়। তারপর সবাই একসাথে পার্থর বাসায় গেলাম। ওকে সান্ত্বনা দিলাম। অনেক কষ্টে সবাই মিলে ওর মুখে হাসি আনলাম। ভার্সিটি গেট দিয়ে ঢুকতে যাব, অমনি এক ধাক্কা খেলাম। ওরে বাবারে, গেল রে, কোন শালায় রে? তারপর ফিরে তাকাতে ইয়া বড় একটা ক্রাশ খেয়ে মুখ বন্ধ হয়ে গেছে। গতকালে সে মেয়েটি, লতিফ স্যারের মেয়ে। ওই সমস্যা কি, চোখে দেখেন না? আমি চুপ করে আছি। নাকি মেয়ে দেখলেই শুধু টাচ করতে মন চায়? আমি চুপ। আর কোনো দিন যদি দেখছি এমন করতে, তাহলে পুলিশ কমপ্লেন করব। আমি এবারও চুপ। ওই, এইভাবে তাকিয়ে আছিস কেন? আই লাভ ইউ। কি? আরে মুখ বন্ধ করেন, মশা ঢুকে যাবে। তুই কি বললি? তোরে কি বলতাম? তুই তো এমনিতেই আমার থেকে জুনিয়র। আপনি করে বলতাম সেটাই বেশি। এবার পথ ছাড়। আমাকে ধাক্কা দিয়ে হাঁটা ধরলো। এই যে শোনেন। কি হয়েছে? আপনার কি হেব্বি লাগছে বলে সেখান থেকে দৌড় দিলাম। ইস, কি মাইয়া রে, পরাণ জোড়ায় গেল। সবুজ ড্রেসে তো আজকে আরো সুন্দর লাগছে, কোনো তুলনাই হয় না। তারপর হারামি বন্ধুগুলোর মাঝে চলে আসলাম। মাম্মা, প্রেম করুম। কর আটকায় রাখছে কে? কিন্তু আবার কিন্তু কিসের? লতিফ স্যারের মায়ে কি রাজি হবে নাকি? সবগুলো বসা থেকে দাঁড়িয়ে গেল। কি, সঞ্জিদা আপু তোর সাথে? তুই পাগল হয়েছিস? সঞ্জিদা আপু তোর সিনিয়র, তুই জানিস না? কি 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 বললি? নামটা কি বললি? সঞ্জিদা, কেন, কি হয়েছে? আহ, কি নাম গো! নামটা কিন্তু সেই মানুষের বাঁচার জন্য প্রয়োজন সঞ্জীবনী শক্তি। আর আমার গার্লফ্রেন্ডের নামই হবে সঞ্চিতা। আহা, কি মিল! তুই পাগল টাগল হলি নাকি? আমি পাগল হয়ে গেছি, সঞ্চিতার প্রেমে পাগল হয়ে গেছি। দূর বেটা, চুপ করে বস। তারপর আরো কিছুক্ষণ আড্ডা দিয়ে ক্লাসে চলে গেলাম। আজকে এমন একটা জায়গায় বসছি যেখান থেকে লতিফ স্যার ওরফে আমার হবু শ্বশুর মশাই দেখবেন আমাকে। ক্লাস করে বাইরে আসতে দেখলাম সঞ্চিতাকে। সঞ্চিতার পিছু নিলাম, তার পিছু পিছু বাসা পর্যন্ত গেলাম। তারপর বাসায় চলে আসলাম। কি রে, তোকে এত খুশি খুশি লাগছে কেন রে? কই না তো। আমি সব বুঝতে পারি, আমার কাছ থেকে লুকিয়ে লাভ নাই। কি জানো শুনি? এই যে তুই প্রেম করছিস, এখন বল মেয়েটাকে। আরে আমাদের ভার্সিটির লতিফ স্যার আছে না, ওনার মেয়ে। কিসে পড়ে? আমার থেকে 2 বছরের সিনিয়র। কি কইলে হারামজাদা? আরে কি হয়েছে আবার তোমার? তোর থেকে সিনিয়র মায়ের কথা তুই ভাবলি কিভাবে? মেয়ে তো তোকে ছোট ভাই হিসেবে দেখবে। আরে আম্মু, কি যে বলো না, দেখে নিও, ওরেই বউ বানাবো। আমার পছন্দ হওয়া চাই। কি যে বলছো, তুমি একবার দেখলে ওরে আজকে আমার বউ করে নিয়ে আসবা। হয়েছে, যা ফ্রেশ হয়ে খাইতে আয়। যাচ্ছি। তারপর ফ্রেশ হয়ে খেলাম। বিকেলে বন্ধুদের সাথে আড্ডা দিলাম। রাতের খাবার খেয়ে বিছানায় শুয়ে আছি, কিন্তু ঘুম আসছে না। বারবার শুনছি তার মায়াবী মুখখানা ভেসে উঠছে চোখে। গান গাইতে ইচ্ছে করছে। পড়ে না চোখের পলক, কি তোমার রূপের ঝলক, দোহাই লাগে মুখটি তোমার, একটু আঁচলে ডাকো, আমি জ্ঞান হারাবো, মরে যাব, বাঁচাতে পারবে না তো। তারপর ঘুমিয়ে গেলাম। এই উঠো বাবু। না বউ, আরেকটু ঘুমিয়ে নেই। না বাবু, জলদি ওঠো। না গো। ওই, তুই উঠবি নাকি দিমু লাথি? এক লাফে উঠে গেলাম। উঠে তো কিছুই দেখলাম না। উফ, তার মানে স্বপ্ন দেখেছি।
মাইয়ারে থুই নিলি আমার ঘুম কারিয়া, সব কিছু শোধ তুলব বউ কারিয়া আনিয়া। যাই হোক, ফ্রেশ হলাম, তারপর খাবার খাওয়ার জন্য রুম থেকে বের হলাম। আম্মু আম্মু কিরে, তুই এত সকালে ঘুম থেকে উঠলি কিভাবে? প্রেমে পড়লে যে কত রাত্র জেগে থাকতে হয় তা তুমি কিভাবে বুঝবা? কিছু বলবি নাকি? কই কিছু না তো। এমন সময় আম্মু আসলো। কি রে সূর্য, কোন দিকে উঠেছে? মানে? তুই এত সকালে? উফ জ্বালা, ক্ষুধা লাগছে আবার, খাবার দাও তো। যা টেবিলে গিয়ে বস। তারপর খেয়ে বাসা থেকে বের হলাম। আজকে ভার্সিটি বন্ধ, তাই আজকে আর সঞ্চিতাকে দেখতে পারবো না। তাই সব হারামিগুলোরে কল দিয়ে বললাম আসতে। সবাই আসলো। কিরে এত জরুরি তরফ কেন? চল সঞ্চিতার বাসায় যাব। শালা ওর আব্বু তোরে দেখলে ঝাড়ু দিয়ে পেদাবে। দৌড়, এত টেনশন নিস কেন? আমি কি কাঁচা কাজ করি নাকি? কি করবি? আগে চল। সঞ্চিতার বাড়ির কাছে আসলাম। তোরা কেন অপেক্ষা কর, আমি সঞ্চিতাকে দেখে আসছি। তুই কি করতে চাইতেছিস একটু বলবি? এই যে দেখছিস বই। তো গিয়ে বলবো স্যার এই অধ্যায়টা বুঝি না, একটু বুঝিয়ে দেন, সাথে ওনার মেয়েকেও দেখে আসতে পারবো। ধরা খাইলে কি করবি? ধরা খাবো না, শিওর থাক। যা গিয়ে দেখ কি হয়। আমি গেলাম স্যারদের বাসায়। কলিং বেল চাপ দিলাম। একজন আন্টি দরজা খুলে দিল, মনে হয় হবু শাশুড়ি। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। তা তুমি কে বাবা? আমি স্যারের ছাত্র। আন্টি স্যার বাসায় আছেন? ও, আসো ভিতরে আসো। আমি ভিতরে ঢুকলাম। তুমি বসো, আমি স্যারকে ডেকে দিচ্ছি। আমি বসলাম। কিছুক্ষণ পর স্যার আসলো। তুমি এখানে? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসলে স্যার এই অধ্যায়টা বুঝতেছি না, তাই আপনার কাছে আসলাম একটু বুঝে নিতে। তা হঠাৎ এত ভালো হলা কিভাবে? ওই তো আপনার মেয়ের প্রেমে পড়া। কি কিছু বললা? না স্যার, বললাম কতদিন আর দুষ্টামো করবো, তাই আবার লেখাপড়ায় মনোযোগী হবো ভাবলাম। খুব ভালো করছো আসছো, কিন্তু কিন্তু কি স্যার? আমি তো এখন বাজারে যাব। ও, তাহলে পড়াতে পারবেন না? দাঁড়াও, ব্যবস্থা করছি। সঞ্চিতা মা, কই তুই? কি হয়েছে বাবা? একটু এদিকে আয়। সঞ্চিতা আসলো, এসে আমাকে দেখে অবাক হয়ে গেল। ও এখানে কি করে? ও এই অধ্যায়টা বোঝে না, একটু বুঝিয়ে দে। আমি পারবো না। কেন, কি হয়েছে? তোমার ছাত্র, তুমি পড়াও। আমি বাজারে যাচ্ছি, তাই তুই একটু বুঝিয়ে দে। থাক স্যার, লাগবে না, আমি চলে যাচ্ছি। একটু হালকা ভাব নিয়ে বললাম। ওকে ওকে, তুই বস, আমি বুঝিয়ে দিচ্ছি। ওকে, তুই বুঝা, আমি বাজারে যাই। স্যার কিছুক্ষণ পর বাজারের উদ্দেশ্যে চলে গেল। এই তো মেঘনা চাইতে বৃষ্টি। স্যার তো দেখছি উল্টো আমাকে সাহায্য করছে। আসছি শুধু দেখতে, এখন তো দেখছি পড়তেও পারবো। আহা কি মজা, আমার যে নাচতে ইচ্ছে করছে। যাই হোক, সঞ্চিতা আমাকে পড়া বোঝাচ্ছে আর আমি ওনার দিকে তাকিয়ে আছি। আয় ছেলে, সমস্যা কি? কি? এইভাবে তাকিয়েছো কেন? আসছি তো দেখতেই। না কিছু না, আপনি পড়ান। কিছুক্ষণ পর সব বুঝিয়ে দিল। তারপর চলে আসতে যাব, দরজার সামনে চলে এসেছি। একটা কথা বলবো? কি কথা? আমি আসছিলাম আপনাকে দেখতে। কি? হুম। দাঁড়া তুই। আমি এক দৌড় দিয়ে চলে আসলাম। তারপর বন্ধুদের সাথে সব বললাম। খুশি মনে বাসায় গেলাম। তার পরের দিন কলেজে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি, এমন সময় সঞ্জিতা এসে আমাকে ডাক দিল। তারপর একটা নিরিবিলি জায়গায় নিয়ে গেল। কি সমস্যা কি তোর? কি করছি? আমার পিছু লাগছত কেন? কোথায় আপনার পিছু লাগলাম? আমি তো আপনার সামনে আছি। দেখ, একদম মজা করবি না। ওকে, করব না। কাল কি বলছিলি জানো? কোথায়? আমাদের বাসায়। ওই তো পড়ার জন্য গিয়েছিলাম। তুই বলছিলি আমাকে দেখতে গেছস। গেছি। কেন? আমাকে দেখার মাঝে কি আছে? ভালোবাসার মানুষটাকে দেখার মাঝে নিজের সুখ স্বাচ্ছন্দ্য পরিতৃপ্তি থাকে, যেগুলো অন্য কেউ দিতে পারে না। ভালোবাসার মানুষ মানে? আমি আপনাকে ভালোবাসি। কি? ভালোবাসি। আমি যে তোর সিনিয়র, তুই জানোস? জানি। তো কিভাবে হলো? যেভাবে হবার সেভাবে হয়েছে। ভালোবাসা মানে না কোনো বাধা, বয়স, কোনো নিষেধ। ভালোবাসা আপন গতিতে বহমান, কোথায় কিভাবে কখন হয়ে যায় কেউ জানে না। বাহ, ভালোই ডায়ালগ মারতে পারোস। আমি ডায়লগ মারি না। এখন যদি আমিও বলি আমি তোকে ভালোবাসি, তাহলে কি করবি? তোমাকে নিয়ে সুখের রাজ্যে পাড়ি জমাবো, যেখানে শুধু সুখ আর সুখ। তাই বুঝি?
হুম। তাহলে প্রপোজ কর এখন। কি? কর। হাঁটু গেড়ে বসলাম, বসে সঞ্চিতার হাতটা ধরলাম। হবে কি আমার প্রিয়তম? হবে কি আমার জীবনের সুখের রাজ্যের রানী, যেখানে শুধু তুমি আর আমি মিলেমিশে একাকার হয়ে যাব? ছুটে বেড়াবো দুজন দুর্গম পথ, ছুতে পারবে না কোনো দুঃখ, শুধু ভালোবাসবো তোমাকে। তুমি কি ভালোবাসবে আমাকে? আমিও ভালোবাসি তোমাকে। তারপর সঞ্চিতা আমাকে জড়িয়ে তুলল। সেদিন আর ক্লাস করলাম না, দুজন অনেক ঘোরাঘুরি করলাম। সন্ধ্যাবেলা ওর বাসায় ওকে দিয়ে তারপর আমি বাসায় আসলাম। কি রে, তুই এতক্ষণ কই ছিলি? ঘুরতে গিয়েছিলাম। কার সাথে? কোথায়? ওই তো বন্ধুদের সাথে। ও যা, ফ্রেশ হ। আমি ফ্রেশ হলাম, রাতের খাবার খেয়ে শুয়ে আছি, এমন সময় কল আসলো সঞ্চিতা। কি করছে আমার বাবুটা? আমার বাবুনির কথাই ভাবছিলাম। তাই বুঝি? আমার বাবুনি কি করে? কি আর করবে, বসে বসে ভাবতেছে কি ভাবতেছে? বাবুর কথা। তো খেয়েছো? তুমি খাইছো? মাত্রই খেলাম। আমার খুব ঘুম পাচ্ছে। তো ঘুমাও এখন। একটা পাপ্পি দাও। দেব না। দিবি না? তাহলে কাল আসিস। আরে দিব দিচ্ছি। তাহলে দে। না। গুড নাইট। গুড নাইট। তারপর দিন সকালে ঘুম ভাঙলো ফোনের শব্দে। মোবাইল হাতে নিয়ে দেখি সঞ্চিতা ফোন দিয়েছে। কোথায় তুমি? বাসায় ঘুমাচ্ছি। কয়টা বাজে দেখছো? এখনো কিসের ঘুম? মাত্র তো 6টা বাজে মনে হয়। তোর মাথা আর মুন্ডু বাজে। 8:30 বাজে, চাইয়া দেখ। ও সরি বাবু, সরি। রাখ তোর সরি। আধা ঘন্টার মধ্যে আমাদের বাসার সামনে আয়। আসতেছি। ফোন রেখে জলদি ফ্রেশ হয়ে কিছু না খেয়ে রওনা দিলাম। 20 মিনিটের মধ্যে পৌঁছে গেলাম। গিয়ে দেখি সঞ্চিতা দাঁড়িয়ে আছে। আমি রিক্সা থেকে নেমে ওর সামনে গেলাম। আমার দিকে রাগীভাবে তাকিয়ে আছে। সরি বাবু, সরি। হইছে, আর ঢং দেখাতে হবে না। চল এখন ভার্সিটি। চলো। তারপর রিক্সা চড়ে ভার্সিটি চলে গেলাম। ভার্সিটি কি? শুনো, কি? আজকে দুপুরে লাঞ্চ করবো একসাথে। ওকে। যাও এখন। শুনছি তোর বান্ধবীদের কাছে চলে গেল। আমি আমার বন্ধুদের কাছে চলে আসলাম। কি আমাদের তো ভুলেই গেলি। আরে ওরে কি বলস, ওর কাছে তো মেয়েরাই সব। কিসব আবল তাবল বলতেছস? ওরা তো ঠিকই বললো। কালকে মাত্র রিলেশন হলো, আজকে তো তোদের কাছে চলে আসলাম। ভুললাম কিভাবে? না ভুলে ঠিকই ট্রিট দিতি। আরে শালারা, খাওয়ার জন্য এসব বললি। চল ক্যান্টিনে দেখি কে কত খেতে পারিস। ওদেরকে ক্যান্টিনে নিয়ে ইচ্ছা মতো খাওয়ালাম। তারপর সবাই মিলে ক্লাস করলাম। দুপুরে সঞ্চিতার সাথে ক্লাস করলাম। এভাবে যেতে যেতে কয়েক মাস চলে গেল। সঞ্চিতাকে এখন আমি আরও অনেক অনেক বেশি ভালোবাসি। একদিন শাওন আমাদের বাসায় আসে। তুই সঞ্জিতা আপার ব্যাপারে কি জানিস? মানে কি জানবো? আজকে ওনাকে দেখলাম একটা ছেলের সাথে রেস্টুরেন্টে। হয়তো ভাই হবে। ভাই হলে কি খাওয়াইয়া দিতে হবে নাকি? তা আবার ছেলেটা ওনার থেকে অনেক সিনিয়র হবে। মানে কি বলছিস তুই? দেখ, একদম মিথ্যা কথা বলবি না। আমি মিথ্যা বলছি না দোস্ত। দিলাম ঠাস করে একটা। আমি দিলাম শাওনকে কষিয়ে একটা থাপ্পড়। কাকে না কাকে দেখেছিস বলছিস সঞ্চিতা, যা এখান থেকে। শাওন চলে গেল। আমি ভাবলাম শাওন হয়তো মজা করেছে, আবার সত্যি হতে পারে। কারণ ইদানিং সঞ্চিতা আমার সাথে তেমন একটা কথা বলে না, ঘুরতেও যায় না। ঘুরতে যাবো বললে কথা এড়িয়ে যায়। রাতে সঞ্চিতাকে ফোন দিলাম, কিন্তু ফোন বন্ধ। থেমে থেমে অনেকবার কলও দিলাম, তবুও ফোন বন্ধ। রাতটার আমি ঘুমাতে পারলাম না। পরের দিন সকালে সঞ্চিতাকে অনেক খুঁজলাম, কিন্তু কোথাও পেলাম না। হতাশে ওর ফোনে ট্রাই করতে থাকলাম, কিন্তু ফোন বন্ধ। তারপর বন্ধুদের কাছে আসলাম। কি রে, তোর এই অবস্থা কেন? আমিও জানি না। মানে কি বলছিস, বুঝাইয়া বল। সঞ্চিতা। তারপর কি বলবি তো নাকি? সঞ্চিতার ফোন বন্ধ, কলেজেও আসেনি। আর শাওন বলছে ওনাকে কোনো ছেলের সাথে ঘুরে বেড়াতে দেখছে। কি রে শাওন? সত্যি দোস্ত, কসম কাল দুপুরে দেখছি। কি কস, আমার বিশ্বাস হচ্ছে না। ভালো করে দেখছিলিস তো? আর কয়বার কইতাম রে, ঠিক দেখছি। সুমন ভাই, মন খারাপ করিস না। চল সন্দিতা আপুর বাসায় যাই। এখন না, ছুটির পর। ঠিক বলছিস। ঠিক বলছিস। তারপর ওরা আমাকে নিয়ে ক্লাসে গেল। ক্লাসে মন দিতে পারলাম না। ছুটির পর সবাই একত্রে সঞ্চিতার বাসার কাছে গেলাম, কিন্তু বাসায় যাব কিভাবে? সিদ্ধান্ত হলো শাওন গেল সঞ্চিতাকে ডাকতে। কিছুক্ষণ পর শাওন বের হয়ে আসলো। কি রে, আপু কই? আপু বাসায় নাই। কোথায় গেছে?
ওনার আম্মু বললো উনি সকালে কলেজে গেছেন। কলেজ তো যায়নি, তাহলে কোথায় যেতে পারে? আচ্ছা ভাই, একটা কাজ করি। শাওন, কি কাজ? পার্থ, আমরা এখানে অপেক্ষা করি আপুর জন্য। উনি বাসার ঢোকার সময় না হয় ডাক দিব। ঠিক বলছস। ওরাই সব করেছে। আর আমি শুধু ভাবছি কি এমন হলো যে সঞ্চিতা আমার সাথে এরকম করবে, আমাকে ধোকা দেবে। আমি কি কম ভালোবেসেছিলাম ওকে? প্রায় ঘন্টাখানেক অপেক্ষা করার পর সঞ্চিতা দেখা পেলাম। দেখলাম সঞ্চিতা একটা রিক্সা থেকে নামলো। আমি এগিয়ে গেলাম। তোমার ফোন বন্ধ কেন? চার্জ নেই। কাল থেকে ফোন বন্ধ, একবার সুযোগ পাওনি চার্জ দেওয়ার? না, পাইনি তো, সমস্যা কি? আমার সমস্যা কি মানে? তোর কি? কি হয়েছে তোমার? শরীর খারাপ নাকি? আমি কি জানি? আমার ঠিক নেই, আমি অসুস্থ। তোমার ব্যবহার দেখে না পারছি ঘুমোতে, না পারছি খেতে। আমি কি করলাম? তুমি আমাকে ভালোবাসো না? হাসো কেন? তুই আমার জুনিয়র, তোরে আমি কিভাবে ভালোবাসবো বল? আর তাছাড়া তোর নিজের চেহারা দেখছিস? মানে তাহলে এতদিন কি ছিল? আমি শুধু মজা করেছি। মানে? তুই পরীক্ষার খাতায় কি লিখছিলি মনে আছে তোর? না। গুড। যা যা লিখছিলি সব সত্যি ছিল। আর ওই দিন আব্বু আমাকে অনেক বকা দিছিল, তাই আমার বয়ফ্রেন্ডের সাথে প্ল্যান করে তোর সাথে এই ভালোবাসার নাটক করলাম। মানে তুমি বোঝাতে চাচ্ছ পুরোটা সাজানো নাটক? নাটক? আমি বিশ্বাস করি না। আমি জানি সঞ্চিতা তুমি মজা করছো। প্লিজ মজা বাদ দাও। তুই আমার হাত ধরলি কেন? বলে ঠাস ঠাস করে 2টা থাপ্পড় মারলো। আমি গালে হাত দিয়ে দাঁড়ালাম। রাস্তার সব লোকজন আমার দিকে তাকিয়ে আছে। তুষার, শাওন, পার্থ অবাক হয়ে গেল। তুই এত সাহস কে দিচ্ছে আমার হাত ধরার? ছোট লোকের বাচ্চা। তুই আর আমার সামনে আসবি না। যদি আসিস তাহলে সোজা ইফটিজার বলে জেলে পাঠিয়ে দিব। এই বলে সঞ্চিতা চলে গেল। আর আমি দাঁড়িয়ে রইলাম। ওরা আসলো, ঘটনা বুঝে কোনো প্রশ্ন করলো না। সোজা আমাকে রিকশায় উঠিয়ে চলে এলো আমাদের আড্ডাখানায়। সবাই চুপ করে বসে আছে। আর আমি কিছুক্ষণ আগের কথাগুলো ভেবে শুধু চোখের জল জড়াচ্ছি। আর কত কাঁদবি? আমি চুপ করে আছি। তুই এখনো কাঁদছিস? সেখানে সে সেটা মজা নিচ্ছে। আমি এবারও চুপ। কান্না থামা। যার জন্য কাঁদছিস সে তো তোর ভালোবাসার দাম দেয়নি। আমার ভালোবাসার কোথায় কম ছিল? কম ছিল না, বরং বেশি ছিল। তাই তো তোর এই অবস্থা। আসলে এই জগতে মায়ের মতো নিঃস্বার্থভাবে কেউ ভালোবাসতে পারে না। আর বর্তমানে মেয়েরা দেখে টাকা, ব্যাংক ব্যালেন্স। যার এসব আছে তাদেরকেই ভালোবাসে। আমার কি কম আছে? তোরটা আলাদা, প্রতিশোধ নিয়েছে। ভুলে যা ওনাকে। কিভাবে বলবো খুব ভালোবাসি যে ওকে? কিন্তু ও তো বাসে না তোকে। যারা না চাইতে কিছু পেয়ে যায় তারা জিনিসের দাম বুঝে না। উনি তো না চাইতে তোর ভালোবাসা পাইছে, তাই তোর ভালোবাসার গভীরতা বুঝতে পারেনি, তাই এটা করলো তোর সাথে। কাঁদবো না আমি, আর কাঁদবো না। শক্ত হ, বাস্তবতা দেখে শিখ। ওদের সাথে আড্ডা দিতে দিতে সন্ধ্যা হয়ে গেল। তারপর বাসায় গেলাম। কি রে, তোর এই অবস্থা কেন? আমি ক্লান্ত আম্মু। আজ আর ডাকাডাকি করো না খাওয়ার জন্য, খেয়ে এসছি। কিন্তু তোকে দেখে মনে হচ্ছে না তুই কেঁদেছিস। কি হয়েছে বল আমাকে। ধুর, আমি কাঁদবো কেন? তাহলে তোর চোখ লাল কেন? চোখে কি যেন গিয়েছিল, তাই এমন হয়েছে। কিন্তু আর কোনো কিন্তু নয়। আমি রুমে গেলাম। আসলে মায়ের চোখ ফাঁকি দেওয়া যায় না। ঠিক বুঝে ফেলেছি আমি কেঁদেছি। আমি রুমে ঢুকে ফ্রেশ হলাম, শুয়ে পড়লাম। সঞ্চিতের সাথে কাটানো দিনগুলোর কথা মনে পড়ে গেল। কত কথা, কত ঘোরাঘুরি, কত সহজে বলে গেল আজব পৃথিবী। আমি ছোটবেলা থেকে শক্ত, কান্না খুব কম কেঁদেছি। তবে এখন শুধু সঞ্চিতার জন্যই কান্না পাচ্ছে। তাই ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম থেকে উঠে দেখি 11টা বাজে। তারপর ফ্রেশ হয়ে রুম থেকে বের হলাম। আম্মুকে ডাক দিলাম। আম্মু আসলো। তুই কাল কেঁদেছিস তাই না? না তো। দেখ, মিথ্যা বলবি না, আমি সব বুঝি। মিথ্যে কেন বলতে যাব? তোরা আমার কসম, সত্যি কথা বল। এবার কোনো উপায় না পেয়ে আম্মুকে সব বললাম। বলতে বলতে কেঁদে দিয়েছি। আম্মু আমাকে জড়িয়ে ধরল। কাঁদিস না বাবা, কাঁদিস না। ওই মেয়ের জন্য তুই কাঁদিস না। ওই মেয়ের জন্য তুই কাঁদিস কেন? একদম কাঁদবি না। কাঁদবো না। আয়, খাইয়ে দিচ্ছি। তারপর আম্মুর হাতে খেলাম। খেয়ে কিছুক্ষণ বিশ্রাম নিলাম। বিকেলে আবার বন্ধুদের সাথে আড্ডা দিলাম। যদিও সঞ্চিতার জন্য মন কাঁদে, কিন্তু কাউকে বুঝতে দিচ্ছে না। তারপরের দিন যথারীতি কলেজে গেলাম।
কি অবস্থা তোর? ভালোই। একদম আপুকে দেখলে ইমোশনাল হবি না। হুম। ওনাকে দেখে বোঝাবি তুইও জাস্ট দুষ্টামি করছিলি। এমন সময় আমার চোখ গেল দুজনের দিকে। সঞ্চিতা আসছে, সাথে একটা ছেলে। ছেলেটাকে চেনা চেনা লাগছে। কাছাকাছি আসার পর চিনতে পারলাম এটা তো সাব্বির ভাই, আমাদের কোম্পানিতেই জব করে। তুষার কাহিনী বুঝতে পেরে আমাকে টানতে টানতে ক্লাসে নিয়ে গেল। ক্লাস শুরু হলেও আমার মন শুধু সঞ্চিতার কথাই ভাবছে। কোনো রকম ক্লাস করে আবার আসলাম। অষ্টমী ঢুকে অনেক কাঁদলাম, তারপর ফ্রেশ হলাম। এভাবে চলছিল। আমি সঞ্চিতাকে দেখলে না দেখার ভান করি, যদিও যখনই দেখি সাথে সাব্বির থাকে। একদিন রাতের বেলা একটা অপরিচিত নাম্বার থেকে কল আসলো। ফোন রিসিভ করে গলার স্বর শুনে আমি অবাক হয়ে গেলাম, কারণ গলাটার কারণ নয়, সঞ্চিতার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেন ফোন দিয়েছেন? কাল দেখা করতে পারবা? কেন? দরকার ছিল। কোথায় দেখা করবা? লেকের পার, বিকাল 4টায়। ওকে, রাখি এখন। বাই। ফোন কেটে দিলাম। জানি না কাল কি করবে, কেন দেখা করতে বললো। তবে এবার যদি অপমান করার চেষ্টা করে তাহলে আমি আর ছাড় দেব না। পরের দিন বিকেলে গেলাম সেখানে। গিয়ে দেখলাম সঞ্চিতা সেখানে বসে আছে। আমাকে দেখতে পেয়ে দাঁড়ালো। বলুন, কি বলবেন? এই নাও, কি এটা? আমার বিয়ে আগামী 16 তারিখ, তুমি আসবা। কি বলবো বুঝতে না পেরে চুপ করে থাকলাম। একটু পর দেখলাম সাব্বির ভাই আসলো। আরে সুমন, তুমি এখানে? এমনি ভাইয়া, আপু ডাকলো তাই আসলাম। তুমি ওরে চিনো কিভাবে? আরে ও তো আমাদের অফিসের এমডির ছেলে। ও, আচ্ছা ভাই, আমি যাই। আমি বাসায় চলে গেলাম। গিয়ে দরজা বন্ধ করে কাঁদতে লাগলাম। আমার প্রিয় মানুষটির আর কিছুদিন পর অন্য কারো হয়ে যাবে, আবার আমাকে দাওয়াত দিয়ে গেল। আমি কিভাবে যাব সেখানে? না, আমি যেতে পারবো না। আমি আর দেশেই থাকবো না, অন্য কোথাও চলে যাব। চোখ মুছে রুম থেকে বের হলাম। আম্মুকে ডাকলাম। কি হয়েছে? আব্বু কোথায়? রুমে। আব্বু, আব্বু। কিছুক্ষণ পর আব্বু আসলো। কি হয়েছে তোর? আমি স্টাডি করার জন্য বাইরে যাব। মানে অন্য কোনো দেশে যাব পড়াশোনা করার জন্য। কি সব বলছিস? মাত্র তো সেকেন্ড ইয়ার শেষ করলি। থার্ড ইয়ারে গিয়ে ভর্তি হবো সেখানে। ওকে, কোন দেশে যেতে চাস বল? অস্ট্রেলিয়া যাব, এবং পরশুদিনের মধ্যে সব ঠিক করো। এত জলদি কিসের? তুমি ঠিক করো তো। ওকে। তারপর আমি রুমে চলে আসলাম। কিছুক্ষণ পর আম্মু আসলো। তোর কি হয়েছে বল তো শুনি। কিছু না। তাহলে অস্ট্রেলিয়া যেতে চাস কেন? এমনি, দেশে আর ভালো লাগে না। ওকে, তুই যা ভালো মনে করিস। হুম। হুম, আয়। তারপর আম্মু খেতে ডাকলো। তুমি যাও, আমি আসছি। তারপর খেতে গেলাম। খেয়ে রুমে এসে ঘুমের ওষুধ খেয়ে ঘুমালাম। সকালে ঘুম ভাঙলো আব্বুর ডাকে। তোর ফ্লাইট কাল বিকাল 4টা। সত্যি? হুম। ও আব্বু, থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ দিয়ে লাভ নাই, ভালো করে পড়াশোনা করতে হবে। করব। ফ্রেশ হয়ে খাইতে আয়। যাও, আমি আসতেছি। তারপর ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে খেলাম। তারপর সবগুলো হারামি ফ্রেন্ডদের কল দিলাম আড্ডাখানে আসতে। আমিও গেলাম সেখানে। এত জরুরি তলব কেন করলি? আমি কাল অস্ট্রেলিয়া যাচ্ছি। আসবি কবে? সেখানেই পড়াশোনা করব। মানে কি বলছিস? পরশুদিন সঞ্চিতার বিয়ে, আবার আমাকে দাওয়াত দিয়েছে যাওয়ার জন্য। আমার পক্ষে সহ্য করা সম্ভব না, তাই অস্ট্রেলিয়া চলে যাব। একটা মেয়ের জন্য তুই? আরে ফিরবো তো আবার, মাত্র 2 বছরের ব্যাপার। কাল কয়টায় ফ্লাইট? বিকেল 4টা। তোরা একটাই চলে আসিস বাসায়। ওকে, আমরা সময় মতন চলে আসব। ওকে, এখন যাই, গিয়ে সব কিছু গুছিয়ে নিই। ওকে, যা। আমি বাসায় আসলাম। তারপর সঞ্চিতার জন্য একটা চিঠি লিখতে বসলাম। প্রিয় সঞ্চিতা, আশা করি ভালোই আছো। আশা করি কি, ভালোই তো থাকবা। ভালোবাসার মানুষ যদি সাথে থাকে তাহলে দুঃখ পাবার কোনো কারণই থাকে না। যাই হোক, আমি চলে গেলাম। তোমার হাতে যখন চিঠিটা পৌঁছাবে তখন হয়তো আমি অনেক দূরে চলে গেছি। তবুও জানাচ্ছি বিয়ের অনেক অনেক শুভেচ্ছা। অনেক স্বপ্ন ছিল এই মনে তোমাকে নিয়ে, যার কিছু পূরণ হয়েছে। যেগুলো মূল ছিল সেগুলো হলো না। খুব ইচ্ছে ছিল তোমার সাথে ঘর বাঁধার, তুমি, আমি আর আমাদের 2টো বেবি সহ একটা ফ্যামিলি। এটা তুমিও জানো, কারণ আমি প্রায় কথাটা তোমাকে বলতাম। আজ স্বপ্ন শুধু স্বপ্নই রয়ে গেল। প্রতিদিন তোমার সাথে যে চ্যাটিং, ফোনে কথা বলা, তারপর ঘোরাঘুরি করে যতটা খুশি হতাম তার থেকে বেশি কষ্ট পেয়েছি তুমি যখন বলেছো তুমি প্রতিশোধ নিয়েছো। আর লিখবো না। ভালো থেকো, ভালো থেকো, সবাইকে নিয়ে সুখে থেকো। এটি তোমার হতভাগা প্রেমিক সুমন। চিঠিটা লিখে
খামে ঢুকিয়ে রেডি করে রাখলাম। তারপরের দিন যথাসময়ে এয়ারপোর্টে হাজির হলাম। তুষার, পার্থ, তৌফিক, শাওন, আব্বু আম্মু এসেছে আমাকে বিদায় জানাতে। সবাইকে বিদায় জানিয়ে প্লেনে উঠলাম। আমার বিমান ভ্রমণ শুরু হলো। আমি সঞ্চিতাকে নিয়ে ভাবনা সাগরে ডুবে গেলাম। সঞ্চিতার সাথে কাটানোর প্রতিটা স্মৃতি একটা একটা করে মনে পড়ছিল। পরের দিন পৌঁছে গেলাম অস্ট্রেলিয়া। আমাকে রিসিভ করার জন্য আব্বুর বন্ধুর আসার কথা। হঠাৎ কেউ একজন আমার হাত ধরল। আব্বুর বয়সী। তুমি সুমন? আপনি রাশেদ আঙ্কেল, তাই না? ঠিক চিনেছি। তা আসার সময় কোনো সমস্যা হয়নি তো? না আঙ্কেল, কেমন আছেন? ভালো, কিন্তু তুই তো দেখি শুকিয়ে গেছিস। সেই ছোটবেলায় দেখেছিলাম, তখন তো তুই অনেক মোটা ছিলি। আপনিও মোটা হয়ে গেছেন। এখানে দাঁড়িয়ে থাকবি নাকি বাসায় যাবি? ও হ্যাঁ, চলো। তারপর গাড়িতে উঠলাম। রশিদ আঙ্কেল হলো আমার আব্বুর ছোটবেলার বন্ধু। আগে বাংলাদেশে থাকতো, কিন্তু ব্যবসার জন্য এখানে চলে এসছে। যাই হোক, আঙ্কেলের বাড়িতে চলে আসলাম। আন্টিকে সালাম করে কুশল বিনিময় করলাম। তারপর আমাকে একটা রুম দেওয়া হলো। আমি রুমে গিয়ে ফ্রেশ হলাম। তারপর আম্মুকে কল দিলাম। হ্যালো আম্মু। হ্যাঁ, কেমন আছিস বাবা? ভালো, তুমি? আমার আর ভালো থাকা, তুই ছাড়া ভালো থাকবো কিভাবে? আর আম্মু চিন্তা করো না, মাত্র 2 বছরের ব্যাপার। দেখবা দেখতে দেখতেই চলে যাবে। ভালোভাবে পৌঁছে গেছিস তো? হুম। অসুবিধা হলে আমাদের জানাইস। কোনো অসুবিধা নেই, আঙ্কেল আন্টি অনেক ভালো। তুই সাবধানে থাকিস। আচ্ছা রাখি, একটু বিশ্রাম নেব। ওকে। বাই। তারপরে ঘুম দিলাম। অনেক ক্লান্ত ছিলাম, তাই ঘুমে চলে আসছি জলদি। রাতে আন্টি ডেকে তুললো। তারপর রাতের খাবার খেয়ে রুমে আসলাম। এখন আর ঘুম আসবে না। মনে পড়ে গেল চিঠিটার কথা। পোস্টম্যান সঞ্জিতার কাছে পৌঁছে দিয়েছে কিনা জানি না। খোঁজখবরও যে নেব তারও কোনো উপায় নেই। আজ তো সঞ্জিতার গায়ে হলুদ। খুব ভালোই আছে। নিজের ভালোবাসার মানুষটাকে কাছে পেলে খেয়ে বা খারাপ থাকে। ভাবতে ভাবতে চোখে পানি চলে আসলো। খাটবো না তাই ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়ে গেলাম। সকালে আন্টি জাগালো। তারপর ফ্রেশ হয়ে খেতে গেলাম খাবার টেবিলে। আচ্ছা আন্টি, শফিক কোথায়? তোর শরীফের কথা মনে আছে? ছিল না, তবে মাত্র মনে পড়লো। কোথায় ও? ও তো ওর ফ্রেন্ডের বার্থডে পার্টিতে গেছে, চলে আসবে। ও। তারপর খাওয়া শেষ করলাম। খাওয়া শেষে রুমে আসলাম। বোরিং লাগছিল, তাই দিলাম একে একে পার্থ, তৌফিক, শাওন, তুষারকে কল। সবার সাথে কথা বললাম, তবু বোরিং লাগছে। চলে গেলাম ছাদে। কানে হেডফোন নিয়ে গান শুনতে শুরু করলাম। হঠাৎ কেউ একজন পেছন থেকে পিঠে হাত দিল। আমি ঘুরে দাঁড়ালাম। শরীফ, তুই? তো কে হবে? দুজনকে জড়িয়ে ধরলাম। কেমন আছিস? ভালো, তুই? ভালো না। কেন? তারপর সব খুলে বললাম। তার মানে ছ্যাঁকা খাইয়া ব্যাকা হইয়া গেছ? হুম। থাক, কান্দিস না। এখানে অনেক সুন্দর সুন্দর মেয়ে আছে, একটা জুলাই দিমো তোর গলায়। ধুর বেটা, ওর সাথে ফাজলামি করতে করতে দুপুর হয়ে গেল। তারপর দুপুরের খাবার খেয়ে এক ঘুম দিলাম। বিকেলে। ওই বেটা উঠ। হুম। কি ঘুম লাগাইছ? উঠো। উঠে গেলাম। জলদি রেডি হ, কেন? ঘুরতে বের হব। ও, 5 মিনিট লাগবে তারা। তারপর রেডি হয়ে ওর সাথে গাড়ি নিয়ে বের হলাম। তারপর একটা রেস্টুরেন্টে পৌঁছালাম। এখানে থামলি কেন? চল। তারপর রেস্টুরেন্টে ঢুকলাম। হঠাৎ একটা মেয়ে এসে শরীফকে জড়িয়ে ধরলো। এই হলো আমার গার্লফ্রেন্ড জিনিয়া। হ্যালো। হাই। হালকা নাস্তা করলাম। তারপর পুরো সিডনি শহর ঘুরলাম। অনেক রাতে বাসায় ফিরলাম। এসে এক ঘুম। সকালে। ওই সুমন, সুমন হুম। জলদি ওঠ, ভার্সিটি যাবি না? যাবো তো। তাহলে ওঠ, এই যে উঠছি। এবার ফ্রেশ হয়ে খাইতে আয়। তুমি যাও, আমি আসছি। তারপর ফ্রেশ হলাম। ফ্রেশ হয়ে খেতে গেলাম। খেয়ে রেডি হয়ে নিলাম। তারপর আমি আর শরীফ ভার্সিটি চলে গেলাম। প্রথম দিন ভালোই গেল। এভাবে ভালোই চলছিল দিনগুলো। শরীফ আন্টি আঙ্কেলের সাথে ভালোই কাটলো। প্রতিদিন সঞ্জিতের কথা মনে পড়ে, কিন্তু এখন আর কিছু করার নেই। সে অন্য কারো হয়ে গেছে। এবার 2 বছর পর আমার পরীক্ষা শেষ। রেজাল্টও দিয়েছে। অনেক ভালো রেজাল্ট করেছি, তাই কালকে দেশে ফিরব। আমার সাথে শরীফও যাবে। আজকে শেষ রাত অস্ট্রেলিয়াতে। এই 2 বছর অনেক ফ্রেন্ড পেয়েছি, সবাই অনেক ভালো ছিল, কিন্তু দেশের প্রতি টানটা রয়েছিল। কাল দেশে ফিরব, ভাবতেই ভালো লাগে। গিয়ে আব্বু আমাকে সারপ্রাইজ দেব। যাই হোক, পরের দিন আমি আর শরীফ বিমানে চললাম বাংলাদেশের উদ্দেশ্যে। তার পরদিন এসে পৌঁছে গেলাম। এয়ারপোর্ট থেকে সোজা বাড়িতে চলে আসলাম। কলিং বেল চাপ দিলাম। আম্মু দরজা খুলে দিল।
দরজা খুলে আমাকে দেখে অবাক হয়ে নিস্তব্ধ হয়ে গেল। আমি গিয়ে আম্মুকে জড়িয়ে ধরলাম। কেমন আছো? তুই চলে এসেছিস, এখন ভালো থাকবো। এই তো আমার লক্ষ্মী আম্মু। বলে আসলি না কেন? তোমাদের সারপ্রাইজ দেবো বলে। হয়েছে, খুব পাকনামি। যা ফ্রেশ হয়ে আয়। শরীফ ভেতরে আয়। শরীফকে দেখে আম্মু চমকে গেল। তারপর শরীফ আম্মুর সাথে কুশল বিনিময় করলো। দুপুরে আব্বু আসলো, সবাই একসাথে দুপুরে খাবার খেলাম। একদম সবাই খুশি। বিকেলে বের হলাম হারামি বন্ধুগুলোর উদ্দেশ্যে। সেই পুরোনো আড্ডাখানায় চলে গেলাম। জানতাম ওরা এখানে থাকবে। ওদের সামনে যেতে ওরা অবাক হয়ে গেল। কি রে, কেমন আছিস? তুই আসলি কবে? এই তো সকালে। আমাদের জানালেন না কেন? সারপ্রাইজ দিলাম। এটা কি জানিস? চেনা চেনা লাগে। এইটা হলো শরীফ। মনে পড়ছে, তাই তো বলি চিনা চিনা লাগে কেন। তারপর ওরা কুশল বিনিময় করলো। সঞ্চিতার কি খবরে? কেউ কিছুই বলছে না। কি হলো, কিছু বলছিস না কেন? বাদ দে তো এইসব। আরে না, বল। শুনতে চাস? বল। সঞ্জিতা আপুর বিয়ে হয়নি। মানে? মানে হলো সঞ্জিতা আপুর বিয়ের দিন। আরে বেটা, কি হয়েছে বলবি তো? আমি বলছি। বল জলদি। সঞ্জিতাপুর বিয়ের দিন সাব্বির ভাই গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা যান। কি, সাব্বির ভাই মারা গেছে? ওই দিন আর বিয়ে হয় নাই। তারপর থেকে আপু কেমন যেন হয়ে গেছে। বিয়ে করবে না উনি আর। অনেক ছেলে দেখতে এসেছিল, কিন্তু আপু উনি নিষেধ করে দিয়েছে। যাক, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। মানে তুই এখন কি করতে চাস? শোন, আমি সঞ্চিতাকে বিয়ে করব। মানে? বিয়ে করবো সঞ্চিতাকে, বুঝোস নাই? বুঝছি, অন্য কাউকে না। সঞ্জিতা আপুকে কেন করতে হবে? আমি কাকে ভালোবাসি? সঞ্জিতা আপুকে। তো কাকে বিয়ে করা উচিত? তা না, উনি তোকে ধোকা দিছে, সেটা শাস্তি পেয়েছে। তোর কিসের ধোকা? উনি আমাকে ধোকা দিছে, আমি তো দেইনি। আমি তো ওকে ভালোবাসি। হ্যাঁ, অনেক ভালোবাসি। ও আমাকে ঠকেছে বলে আমি তোর ওকে কষ্ট দেখতে পারি না। কি আর কমো, তা কিভাবে করবি বিয়া? তোরা আমার সাথে থাকবি? আমরা সব সময় তোর সাথে আছি। তাহলে চলবে, বাকিটা দেখ আমি কিভাবে করি। ওকে করতে পারলে তো ভালোই হবে। তারপর ওদের সাথে আরও কিছুক্ষণ আড্ডা দিলাম। সবাই একসাথে রেস্টুরেন্টে ডিনার করলাম। তারপর বাসায় গেলাম। অনেক দেরি হয়ে গেছে, তাই গিয়ে ঘুমিয়ে গেলাম। পরের দিন সকালে আম্মু জাগালো। দিলাম সবগুলোর ফোন, আড্ডাখানায় আসতে বললাম। তারপর ফ্রেশ হয়ে নাস্তা করলাম। নাস্তা শেষে আমি আর শরীফ আড্ডাখানায় গেলাম। এত জরুরি রাখলি কেন? চল, সঞ্চিতার বাসায় যাব। মানে এবার কিভাবে যাবি? স্যার, ও তো বাসায় থাকবে। দেখিস কিভাবে যাই, আগে চল। ওকে চল। তারপর সঞ্চিতার বাসার কাছে চলে আসলাম। তোরা এদিকে থাক, আমি গেলাম। আমি আসি সাথে। না না, তোদের নিলে হবে না, একাই যাব। যা ভালো মনে করিস। আমি গিয়ে সঞ্চিতার বাসার কলিং বেল চাপালাম। আন্টি দরজা খুলে দিল। আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। ভালো, তুমি কেমন আছো? ভালো। আন্টি, সঞ্চিতা আপু আছে? ছাদে গিয়ে দেখো। ওকে আন্টি, ধন্যবাদ। আমি ছাদে গেলাম। গিয়ে দেখলাম সঞ্চিতা দাঁড়িয়ে আছে। এবার সে চেনা ঘ্রাণ, চেনা মানুষটাকে দেখতে পাচ্ছি। ভাবতেই ভালো লাগছে। সঞ্চিতা। কে? পেছনে করে আমাকে দেখতে পেয়ে চোখ বড় বড় করে ফেললো। আমি সুমন। তুমি কবে এসেছো? এসেছি কালকে। কেমন আছো? ভালো। তুমি কেমন আছো? এই তো ভালোই। আমি তো জানি তুমি ভালো নেই। মানে কি জানো? সবই জানি। ভালো। চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। হুম। আচ্ছা, আমি তাহলে আসি। যাও। বাই বলে চলে আসলাম। ওর মুখটা শুকিয়ে গেছে, চোখ লাল, হয়তো খুব কষ্টে আছে। আমি যেভাবে হোক ওর জীবনে আবার সুখে ভরিয়ে দেব। নিচে নামতেই। কি রে, দেখা হলো? হুম। তোর চোখ লাল কেন রে? কই, কিছু না তো। আমাদের থেকে লুকাইয়া লাভ নাই। শোনো, এখন আম্মুকে রাজি করাতে হবে। সাবধানে করিস। ওকে, যা। তারপর বাসায় আসলাম। আম্মু, ও আম্মু, কি হয়েছে বল। বিয়ে করব। কাকে? সঞ্চিতারে। মানে কি বলছিস এসব? ঠিকই বলছি। ওই মেয়ে তোকে ধোকা দিয়েছে, তারপরেও এই কথা বলছিস? ও দিচ্ছে, আমি তো দিইনি। ওই মেয়ের তো বিয়ে হবার কথা ছিল। হয়নি। মানে? আম্মুকে সব বললাম। আন্টি, রাজি হয়ে যাও প্লিজ। কিন্তু কোনো কিন্তু টিন্তু নেই। আজকে তুমি আর আব্বু ওদের বাসা যাবে বিয়ের প্রস্তাব নিয়ে। ওকে যাব।
ইয়াহু পাগল ছেলে, যা গোসল করে খেতে আয়। তোর প্রিয় আলুর ভর্তা আর ডাল রান্না করছি। সব তো ওর জন্যই। রান্না করবা, আমি কে? তোর জন্য তোর প্রিয় খাবার রান্না করছি, কি রান্না করছো? বিরিয়ানি। ওহ আন্টি, এখনো তো খিদে লেগে গেছে। যা ফ্রেশ হয়ে আয়। তারপর ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে খেলাম। একে তো অনেকদিন পর প্রিয় মানুষটাকে দেখলাম, আবার এই আলুর ভর্তা ডাল সব মিলে জাস্ট অসাম। খেলাম পেট পড়ে। তারপর এক ঘুম। বিকেলে আম্মু আর আপু সঞ্চিতার বাসায় গেল বিয়ের প্রস্তাব নিয়ে। আমি জানি আম্মু রাজি করিয়ে চাইবে। আমি আড্ডাখানায় চলে এলাম। কিরে, কি খবর? খুব ভালো। আম্মু আব্বু গেছে বিয়ের প্রস্তাব নিয়ে। যদি রাজি না হয় তখন কি করবি? আমি জানি রাজি হবে, কারণ আম্মু গেছে তো। আম্মু রাজি করিয়ে ছাড়বে। দোয়া কর আল্লাহর কাছে। শরীফ কোথায়? ও গেছে আব্বু আম্মুর সাথে। কিছু শিখাই দাস নাই? দিয়েছি। শুন সঞ্জিতা আপু, তোর কথা শুনলে রাজি নাও তো হতে পারে। চিন্তা নেই, এমন একটা পিক দিছি যেটা আমাকে ভালো করে বোঝাই যায় না। শালা তুই একটা জিনিস। আমি তো আমি। তো তাহলে খুব জলদি তোর বিয়ের দাওয়াত খাবো, মাইয়াও পটাবো। শালা, তোর এই বদমাশগিরি বন্ধ করবি? করবো না। বিয়ে হয়ই তো মেয়েদের জন্য। কত রূপবতী, গুণবতী, আটামতি, ময়দামতি আসবে। কি মনোরম দৃশ্য। শালা লুচ্চা। চুপ থাক। ওদের সাথে আড্ডা দিয়ে সন্ধ্যাবেলা বাসায় গেলাম। গিয়ে দেখি আব্বু আম্মু শরীফ মনমরা হয়ে বসে আছে। মনের ভিতর ভয় লাগলো, তাহলে কি রাজি করাতে পারলো না? আম্মু, কি খবর? সঞ্জিতা, কি সঞ্চিতা? সঞ্জিতা বলছে। আরে কি বলছো, বলবা তো? সঞ্জিতা রাজি হয়ে গেছে। কি? হুম। ওহ আম্মু, হয়েছে, থাম। কিভাবে করলা রাজি? ওটা তোরে বলে লাভ নেই। বলো না। আগামী শুক্রবার তোর আর সঞ্জিতার বিয়ে। এত জলদি করার কি আছে? তাহলে কি পেছনে নামিয়ে দেব? না না, থাক। যা, এবার ঘ্যান ঘ্যান করিস না। আমি রুমে চলে আসলাম। ওহ, নাচতে ইচ্ছা করছে। আর মাত্র 3 দিন পর সঞ্চিতাকে আমার করে পাবো। কিরে, এত নাচানাচি কিসের? আর বলিস না, ডান্স করে লই। দূর বেটা। আচ্ছা বলতো, কিভাবে রাজি হলো? প্রথমে রাজি ছিল না, তারপর আন্টি সঞ্জিতা আপুকে নিয়ে আলাদা রুমে কথা বলল, তারপর রাজি হয়ে গেল। আমার ফটো দিয়েছিলে? না, বলছে বিয়ের দিনে দেখবে, কিন্তু তোর শ্বশুর শাশুড়ি দেখছে। কি খবর শোনাইলি রে ভাই, মন চাচ্ছে। থাক, লাপাস না। আন্টি খাইতে রাখছে, চল খাইতে। তারপর খেয়ে ঘুমিয়ে গেলাম। আজ শুক্রবার আমার আর সঞ্চিতার বিয়ে। বিয়ে করে নিয়ে আসলাম সঞ্চিতাকে আমার বাড়ি। এখন ছাদে দাঁড়িয়ে আছি। জানি না সঞ্চিতা আমাকে দেখে কেমন রিয়েক্ট দেবে। অবশ্য আমি ভীষণ খুশি। আজ আমার প্রিয় মানুষটা আমার হয়ে গেছে সারা জীবনের জন্য। কিছুক্ষণ পর হারামি বন্ধুগুলো আসলো। কিরে, এখানে কি? কিছু না। চল তাহলে। কোথায়? টাউন কোথায়? বাসর করবি না? হ্যাঁ, যাবো একটু পর। তুই কি ভয় পাস নাকি? হুর, কিসের ভয়? তাহলে চল। চল। ছাদ থেকে নামলাম, রুমে ঢুকলাম। রুমে ঢুকে দেখি সঞ্চিতা খাটে নেই। ভালো করে চেক করে দেখি সঞ্চিতা বারান্দায় দাঁড়িয়ে চাঁদ দেখছে। আমি বারান্দায় গিয়ে, সঞ্চিতা? কে? কে? আমি। তো তো তুমি এখানে? তো কে থাকবে? আমার জামাই। তো আমি কি? মানে তুমি হুম আমার কাছ থেকে লুকিয়েছো কেন? এমনি, আমাকে দেখে যদি বিয়ে না করতা। কে বলছে করতাম না? আমি তোমার অপেক্ষাতেই ছিলাম। আমি তো জানতাম না। আমার কত কষ্ট হয়েছে জানো তোমাকে হারিয়ে ফেলেছি বলে। ও সরি, কষ্ট দেওয়ার জন্য। সঞ্চিতা আমাকে জড়িয়ে তুললো, এমনভাবে ধরেছে যেন আমি কোথাও হারিয়ে যাচ্ছি, হারাতে দিবে না। আই এম সরি। কেন? তোমাকে অনেক কষ্ট দিছি, আমাকে মাফ করে দাও প্লিজ। আরে পাগলি, তোমাকে তো আমি কবেই ক্ষমা করে দিয়েছি। জানো তোমাকে আমি কত খুঁজেছি, কিন্তু তুমি আমার উপর রাগ করে বিদেশে চলে গেলা। কি করব, আমার যে সহ্য হচ্ছিল না। তাই বলে এভাবে কেউ যায়? কেন? যদি বিয়ে হয়ে যেত তখন আমার কি হতো? কি আর হতো, এতদিনে একটা বেবি হয়ে যেত, সুখে সংসার করতে। তবে রে, বলেই বুকে ঘুষি মারতে লাগলো। ব্যথা পাচ্ছি তো। আমিও পাইছি এতদিন কষ্ট। আমি যেন কম পাইছি। আই লাভ ইউ। আবার জড়িয়ে ধরলো। আই লাভ ইউ টু। এবার আমাকে একটা ছেলে গিফট করতে হবে। না, আমার মেয়ে চাই। আমি ছেলে চেয়েছি, ছেলেই লাগবে। না, আমার মেয়ে। না,
আচ্ছা, অপারেশন করে দেখি কি হয়। হুম। আমি সঞ্চিতাকে কোলে তুলে নিলাম, সোজা নিয়ে আসলাম বিছানায়। তারপর কি হতে পারে তা বুঝে নেন। সকালে ঘুমিয়ে আছি। সঞ্চিতা গোসল করে বেরিয়ে এসে দেখে আমি ঘুমাচ্ছি। ও ওর ভেজা চুল থেকে ফোঁটা ফোঁটা পানি আমার চোখে ছিটিয়ে দিতে লাগলো। আমার ঘুম ভেঙে গেল। সঞ্চিতাকে জড়িয়ে নিলাম। কি হচ্ছে, ছাড়ো। না, ছাড়বো না। আমার ঘুম নষ্ট করলে কেন? আমাকে সারা রাত ঘুমাতে না দিয়ে এখন আসছে ঘুমাইতে। তাহলে এখন একটু খবরদার। একটু একটুও না। যাও, আমি তোমার কে? আহারে, বাবুর আব্বু কি রাগ করছে? আমি রাগ করলে খার কি? আচ্ছা আসো, আদর করে দিই। আসো। সঞ্চিতা রুম থেকে বের হয়ে গেল। আমি ফ্রেশ হলাম। কিছুক্ষণ পর শরীফ আসলো। কি রে, কেমন করলি? খুব ভালো। বাই, এখন চল, আন্টি খাইতে ডাকে। চল। তারপর গিয়ে খেলাম। এভাবে কিছুদিন চলে গেল। একদিন রাস্তায় হাঁটছি, হঠাৎ একটা মেয়ে আমার হাত ধরলো। আমি ফিরে দেখি আমার স্কুল জীবনের ফ্রেন্ড অবনী। কেমন আছিস? ভালো, তুই? ভালো। কি খবর তোর? চলছে কোনো রকম। কিন্তু তুই ঢাকা আসলি কবে? এই তো কাল আসলাম। এখানে একটা জব পাইছি, কাল জয়েন করব। ও, চল কফি খেতে খেতে কথা বলি। চল। ওকে নিয়ে কফি হাউসে ঢুকলাম। কফি খেতে খেতে কথা বললাম। তারপর ওর বাসায় চলে গেল। আমিও বাসায় চলে আসলাম। গিয়ে রুমে ঢুকলাম। শুতেই সঞ্চিতা আসলো। আমার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। কি হলো, রেগে আছো কেন? মেয়েটা কে ছিল? মানে কোন মেয়ে? দেখো, ভালো মানুষই দেখাতে আসবা না। বলো মেয়েটা কে? আরে কোন মেয়ে বলবা তো? আমি সব দেখছি। বিকালে কোন মেয়ের সাথে ছিলা? ও, ওটা? ও তো আমার স্কুল জীবনের ফ্রেন্ড অবনী ছিল। সত্যি বলছো তো? সত্যি সত্যি সত্যি। আর যেন না দেখি। তুমি কিভাবে দেখেছো? শুধু আমি না, তোমার আম্মুও দেখছে। খাইছে আমারে? কিছু বলে নাই? না, ম্যানেজ করে নিয়েছি। ধন্যবাদ। এখন আসো খাইতে। চলো। খেয়ে সেদিনের মতো ঘুমালাম। বিকেলে আবার অবনীর সাথে দেখা হলো। কোথায় যাচ্ছিস? কোথাও না। তুই? অবনী বলল ও অফিস থেকে বাসায় ফিরছে। ও, চল কফি খাই। চল। ওর সাথে কফি খেলাম। তারপর ও জোর করলো ওদের বাসায় যেতে। বাধ্য হয়ে গেলাম। আন্টি আঙ্কেলের সাথে দেখা হলো। সেখানে ডিনার করলাম। তারপর বাসায় ফিরলাম। বাসায় ঢুকতেই সঞ্চিতার সামনে। কি? কই কি? এত লেট কেন হলো? ওই এক বন্ধুর বাসায় গেছিলাম। মেয়ে বন্ধু নিশ্চয়ই। মানে হয়েছে, খাইতে চলো। কিছু বললাম না, কারণ আমি না খেলে মহারানী খাবে না। তাই বলতে পারলাম না যে খেয়ে আসছি। কি আর করবো, ভরা পেটে আরও খেলাম। এভাবে প্রায় অবনীর সাথে দেখা হতো। অবনীর সাথে ঘোরাঘুরি করতাম। একদিন রাতের বেলা দেরি করে বাসায় ঢুকলাম। আব্বু আম্মু বাসায় ছিল না। আমি রুমে ঢুকতেই, কি মিস্টার, কি খবর? কি? অবনীর সাথে তো প্রেম ভালোই জমে গেছে। কি মানে কি বলছো সব? কি বলছি বোঝো না? না। অবনীর সাথে এত কি তোমার? ইদানিং অবনীর জন্য তুমি বাসায় লেট করে আসো। দেখো, ও আমার ফ্রেন্ড। ফ্রেন্ডের সাথে একটু ঘোরাঘুরি করতে পারি। ও তোমার ফ্রেন্ড নাকি অন্য কিছু? অন্য কিছু মানে? বুঝো না, কচি খোকা তুমি। দিলাম সঞ্চিতাকে এক থাপ্পড়। সঞ্চিতা কেঁদে দিল। তুমি ওই বাহিরের মেয়ের জন্য আমাকে থাপ্পড় দিতে পারলা? দিলাম। কতবার বলেছি ও জাস্ট আমার ফ্রেন্ড, এর বেশি কিছু না। আচ্ছা থাকো তুমি তোমার ফ্রেন্ড নিয়ে, আমি চলে যাচ্ছি। কোথায় যাবা? বাপের বাড়ি চলে যাচ্ছি, আর থাকবো না এখানে। যাও যাও, যেখানে খুশি যাও, আমার কি। সঞ্জিতার কান্নার মাত্রা আরও বেড়ে গেল। ও রুম থেকে বের হয়ে গেল। আমি শুয়ে পড়লাম। ভালো লাগছিল না। সঞ্জিতাকে ছাড়া একদম ঘুম হয় না। কোথায় যে গেল? আমি রুম থেকে বের হলাম সঞ্জিতাকে খুঁজতে 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 গিয়ে দেখি সঞ্জিতা আব্বু আম্মু রুমে শুয়ে আছে। কাছে গিয়ে বুঝতে পারলাম কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেছে। ওকে দেখে আমারই কান্না পেয়ে গেল। রুম থেকে বের হয়ে নিজের রুমে এসে একটা ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম ভাঙলো অনেক লেট করে। আজকে সঞ্জিতা জাগিয়ে দেয়নি। সঞ্জিতাকে ডাকতে লাগলাম, কিন্তু কোনো সারা শব্দ নেই। তাই উঠে সঞ্জিতাকে খুঁজতে লাগলাম। পুরো বাড়ি খুঁজলাম, সঞ্জিতা নেই। আমি চিন্তাগ্রস্ত হয়ে গেলাম। তার মানে কি সঞ্জিতা চলে গেছে? খুব কান্না পাচ্ছিল। একটু সামান্য ঘটনার জন্য এভাবে চলে যেতে হয়? রুমে এসে মোবাইলটা নিয়ে দিলাম সঞ্জিতাকে ফোন। একবার, দুবার, তিনবার, পঞ্চমবার কল ধরলো। কি সমস্যা কি আপনার? কোথায় তুমি? আমি যেখানেই থাকি না কেন, আপনি জেনে কি করবেন? প্লিজ এবারের মতো ক্ষমা করে দাও। ক্ষমা? কিসের ক্ষমা? থাকুন আপনি আপনার ফ্রেন্ড নিয়ে। সঞ্জিতা কোথায় তুমি আগে বলো। বলবো না, বাই। সঞ্জিতা ফোন কেটে দিল। অভিমান করে আছে। ধুর, আমিও যাব না অভিমান ভাঙাতে। শুয়ে শুয়ে গান শুনতে লাগলাম।
কিছুক্ষণ পর আব্বু আম্মু আসলো। আমি দরজা খুলে দিলাম। এসে আমাকে জিজ্ঞাসা করলো, বৌমা কোথায়? জানি না, জানিস না মানে? সকালে চলে গেছে। মানে কি বলছিস তুই? বললাম সব। দিল আমাকে ঠাস করে একটা থাপ্পড়। এই সামান্য কারণে তুই ওকে থাপ্পড় দিলি? এটা সামান্য। তুই জানিস না মেয়েরা তার স্বামীর সাথে অন্য কোনো মেয়েকে সহ্য করতে পারে না? আমি চুপ করে আছি। যা বাড়ি থেকে বের হয়ে যা, বৌমাকে নিয়ে বাড়ি ফিরবি। ওকে। আজকে বউয়ের জন্য নিজের বাড়ি থেকে বের করে দিল। কি অবস্থা! আমার মতো ছেলেদের বাড়িতে দামই নেই। উপায় না পেয়ে সঞ্জিতাকে কল দিতে লাগলাম। ফোন বন্ধ হয়ে বলছে। আমি জানি সঞ্জিতা ওদের বাসায় গেছে, কিন্তু আমি তো চাইলেও যেতে পারি না। তাই অন্য কিছু একটা বুদ্ধি করতে হবে যাতে ও আমার কাছে চলে আসে। আর কোনো উপায় না পেয়ে দিলাম সবগুলো হারামকে কল। সবগুলো ওই খুব জলদি আড্ডাখানায় চলে আসলো। বল, কি বলবি? কিছু একটা বুদ্ধি দে। আগে কি হয়েছে বল। সব কিছু খুলে বললাম। এখন কি করব বল। ও, এই কাহিনী? তুই এমনভাবে বলছিস যেন ওইটা কত ইজি ব্যাপার। ইজি তো। শোন, আমার মামার ক্লিনিকে আজকে তোকে অ্যাডমিট করে দিয়েছি। শালা ফকিনি, আমি কি অসুস্থ নাকি যে ক্লিনিকে অ্যাডমিট হব? হওয়া লাগবে না, তোকে ক্লিনিকে ব্যান্ডেজ করে শুয়ে রাখবো। আর আমি ভাবির বাসায় গিয়ে খবর দিব তুই অ্যাক্সিডেন্ট করছিস, এখন হসপিটালে আসোস। শালা জানতাম এই ধরনের বুদ্ধি তুই ছাড়া কেউ দিতে পারতো না। এখন আমি মামাকে কল দিয়ে বলে দিতেছি তুই গিয়ে শুয়ে পড়। আমি যাচ্ছি ভাবিকে জানাইতে। আচ্ছা, কাজ হবে তো? আমি আছি না, কাজ হবেই। তারপর আমি ক্লিনিকে চলে আসলাম। শাওনের মামা আমাকে ব্যান্ডেজ করলো। তারপর একটা কেবিনে শুয়ে সঞ্জিতার জন্য অপেক্ষা করতে লাগলাম। হায় রে ভালোবাসা! ভালোবাসার জন্য যে আরও কত কি করতে হবে। প্রায় ঘন্টাখানিক পর ফোন আসলো শাওনের। শোন, ভাবি ছুটেছে তোর কাছে যাওয়ার জন্য। আল্লাহুম্মা আমিন। এরই মধ্যে শাওনের মামা এসে ঘুমের ওষুধ খাইয়ে দিল, তবে হাই পাওয়ারের না। যেটা খেয়েছি সেটার অ্যাকশন মাত্র 2 ঘন্টা। এটাও আমাদের বুদ্ধি ছিল, নইলে তো প্ল্যান সাকসেসফুল হবে না। ঘুমের ওষুধ খাওয়ায় আমি ঘুমিয়ে গেলাম। 2 ঘন্টা পর ঘুম ভাঙতে দেখি সঞ্জিতা আমার বুকে মাথা রেখে কাঁদছে। ওর চেহারার দিকে তাকে আমারই কষ্ট হতে লাগলো। আরে পাগলি, কাঁদছো কেন? তোমার জ্ঞান ফিরছে? কান্না থামাও। আমাকে ক্ষমা করে দাও প্লিজ। তুমি আমার শোনাবো, তোমাকে কি আমি ক্ষমা না করে থাকতে পারি? সঞ্চিতা কাঁদতে লাগলো। ওর কান্না দেখে আর সহ্য করতে পারলাম না। এমন লাগছিল যে কেউ আমার হৃৎপিণ্ডে আঘাত করছিল। আরে পাগল, আমার কিছু হয়নি তো, প্লিজ আর কেঁদো না। হয় নাই। হাত ভেঙে ফেলছে আবার বলে হয় নাই। সব আমার জন্য হয়েছে। না, আর এই অভিনয় করা যাবে না। এখন ও নিজেকেই দোষারোপ করা শুরু করেছে। তাই আমি সোজা হয়ে বসে ব্যান্ডেজ খুলে ফেললাম। এই দেখো, আমার কিচ্ছু হয়নি। কি? তুমি আমার সাথে ছলনা করেছো? কি করব, এছাড়া কোনো উপায় ছিল না। থাকো তুমি, আমি গেলাম। ও হাঁটা ধরলো। আমি জলদি করে গিয়ে ওর হাত ধরে আমার বুকে টেনে নিলাম। ও আবার কেঁদে দিল। আবার কাঁদছো কেন? শয়তান, ফাজিল, কুত্তা, বিড়াল, হনুমান, আমাকে কষ্ট দিতে খুব ভালো লাগে তাই না? সাথে বুকে আরো শক্ত করে জড়িয়ে ধরলাম। তারপর ওকে নিয়ে বাড়িতে চলে আসলাম। আম্মুকে দেখতে পেয়ে খুশি হয়ে গেল। আমি রুমে গিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেললাম। কিছুক্ষণ পর খাবার জন্য ডাকলো। গিয়ে খেলাম সবাই একসাথে। এরপর আসলাম রুমে। কিছুক্ষণ পর সঞ্জিত এসে আমার পাশে শুয়ে আমার বুকে মাথা রাখলো। এই শুনো না, হুম। আমার যে কিছু লাগবে। কি লাগবে? একটা বেবি লাগবে। ও তাই বুঝি? হুম। তাহলে তা আদর করতে হবে। তো করো, আটকায় রাখছে কে? কয়েক বছর পর। সাইফ, সাইফ। কি হয়েছে সাইফ? কে ডাকছে? কেন? তোমার গুণধর ছেলে কোথায়? সাইফ আসলো। কি হয়েছে আম্মু? এই যে মহারাজা, আপনি বাংলা খাতায় কি লিখেছেন? কি লিখছি ভুলে গেছি। চুপ বেদব, তোর জন্য স্যারদের মুখ দেখাতে পারছি না। কি লিখছে ও? তোমার গুণধর ছেলে লিখেছে, আপনার মেয়েটা কিন্তু হেভি কিউট, বিয়ে দিবেন নি আমার সাথে? বাবা, যেমন বাবা তার তেমন ছেলে। তোমার আজকের পায়েই ওর এই অবস্থা। তুমি পরীক্ষার খাতায় কি লিখছিলা মনে আছে? কি লিখছি? মাদার অফ। থাক, আর বলতে হবে না। তোমার ছেলেকে বলো ভালো করে পড়াশোনা করতে, না হলে কিন্তু। না হলে কি? কিছু না। এই হচ্ছে আমার ফ্যামিলি। বাবা, মার, সঞ্চিতা আর আমার ছেলে সাইফ, সব মিলে একটা হ্যাপি ফ্যামিলি। তো কেমন লাগলো গল্পটা অবশ্যই জানাবেন।